একটি ব্যতিক্রম রাজনৈতিক প্রেক্ষাপটে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। কেমন ছিল এই অধিবেশন, উল্লেখযোগ্য দিক কী ছিল, এ নিয়েই আজকের সংবাদ বিশ্লেষণ। রয়েছে আমি আব্দুল্লাল হুসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াদুল করিম। স্বাগত আপনাকে সংবাদ বিশ্লেষণে। ধন্যবাদ। আজ তো আপনি সারাদিন সংসদ ভবনে ছিলেন, প্রথম অধিবেশন হলো। কি মনে হচ্ছে যে শুরুটা কেমন হলো, উল্লেখযোগ্য কি কি দেখলেন প্রথম অধিবেশনে? আচ্ছা, যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, আজ প্রথম বৈঠক শুরু হলো। তো এবারে বেশ কিছু জিনিস, কয়েকটা জিনিস ব্যতিক্রম ছিল। যেমন একদম শুরুটা যদি আমরা বলি, অধিবেশনের শুরুটাই ছিল ব্যতিক্রমী। আপনি জানেন যে সাধারণত বিদায়ী সংসদের যিনি স্পিকার বা ডেপুটি স্পিকার, তার সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকটা শুরু হয় এবং তার সভাপতিত্বে নতুন স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়। তো আমরা জানি যে 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপরে হচ্ছে সেপ্টেম্বরে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী তিনি পদত্যাগ করেন। যদিও আমাদের সংবিধানে বলা আছে যে পদত্যাগ করলেও পরবর্তী স্পিকার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্পিকার হিসেবে গণ্য হবেন, আছেন বলে গণ্য হবেন। তো কিন্তু স্পিকারকে আমরা প্রকাশ্যে দেখিনি, উনি প্রকাশ্যে আসেননি। আর এরপরে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, উনি হচ্ছে কারাগারে আছেন। তো এমন পরিস্থিতিতে একটা জল্পনা কল্পনা ছিল যে তাহলে প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করবেন প্রথম বৈঠকে। তো আমরা দেখলাম যে প্রথমে যেটা, এটা অতীত নজির এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির আলোকে নতুন একজন সভাপতি নির্বাচন করা হয়েছে। কিন্তু তার আগে যখন সংসদ অধিবেশনটা শুরু হয়, স্পিকারের আসনটি ফাঁকা রেখেই অধিবেশনের কার্যক্রম শুরু হয় এবং পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়। এরপর সংসদ নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি সংসদে একটা প্রস্তাব করেন যে অতীত অভিজ্ঞতা এবং অতীতের উদাহরণ এবং কার্যপ্রণালী বিধি অনুযায়ী উনি একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের নাম প্রস্তাব করেন সভাপতিত্ব করার জন্য। তিনি হচ্ছেন যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য, প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ওনার নাম ঘোষণা করেন সভাপতিত্ব করার জন্য। এরপরে সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামাত এবং এনসিপি, তাদের পক্ষ থেকেও এই প্রস্তাবটিকে সমর্থন করা হয়। তারপর মূলত হচ্ছে যে খন্দকার মোশাররফ হোসেন সভাপতির আসনে বসেন এবং সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম, পরবর্তী কার্যক্রম শুরু হয়। এটা ছিল এক ধরনের ব্যতিক্রম। তারপর আপনি জানেন যে এবার সংসদ সদস্যদের একটা বড় অংশই নতুন। এর মধ্যে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী, তিনিও প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন। বিরোধী দলীয় নেতা, তিনিও প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন এবং একটা বড় অংশই ছিল নতুন। তো এভাবে আমাদের তরুণ, হ্যাঁ, তরুণ অনেকে ছিলেন। তরুণ, এবার সংসদ সদস্যদের একটা বড় অংশই তরুণ। আচ্ছা, আজকের অধিবেশনে যেটা দেখলাম যে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ছিলেন, আর কে কে ছিলেন এখানে? আচ্ছা, এটা হচ্ছে যে প্রত্যেকবারই যখন প্রথম অধিবেশনটা হয় নতুন সংসদে, তখন বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমের সম্পাদক, বিভিন্ন দেশের কূটনীতিক, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়। আজকে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিলেন। আপনি বললেন মাননীয় সাবেক প্রধান উপদেষ্টা তিনি ছিলেন। তারপরে আমাদের প্রধান নির্বাচন কমিশনার উনি ছিলেন, জনাব প্রধানমন্ত্রীর স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তারপরে হচ্ছে যে ওনার কন্যা জায়মা রহমান, তারপরে প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা আহমেদ সহ আরও অনেকে ছিলেন। বিভিন্ন দেশের কূটনীতিকরা ছিলেন, অনেক গণমাধ্যমের সম্পাদকরা ছিলেন, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনেকেই ছিলেন। তারা আমন্ত্রিত অতিথি হিসাবে গ্যালারিতে বসে ওনারা প্রথম অধিবেশনের কার্যক্রম দেখেছেন। আমাদের আজ ছাপা পত্রিকায় যেটা লিড স্টোরি, মানে প্রধান প্রতিবেদন, সেখানে এরকম একটা আভাস দেওয়া হচ্ছিল যে এবারের জাতীয় সংসদ বেশ উত্তাপ ছড়াবে কিংবা উত্তাপের আভাস ছিল, এবং শেষ দিকে, অধিবেশনের একবারে শেষ দিকে এসেও আমরা সেরকম দেখলাম। সেটা এটা হচ্ছে যে আমরা আগ থেকে জিনিসটা জানতে পারছিলাম যে আপনি জানেন যে বর্তমান যিনি রাষ্ট্রপতি জনাব মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, উনি আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি। তো তাকে নিয়ে হচ্ছে জামাত, বিরোধী দল জামাত এবং এনসিপির আপত্তি ছিল। তারা বারবার বলে আসছিল যে তা আওয়ামী লীগের আমলের ফেসিবাদী সহযোগী হিসেবে উনি পরিচিত, তার বক্তব্য দেওয়ার এখানে সুযোগ নেই। তারা এটার আপত্তি জানিয়ে আসছিল। তো আমরা এটা আজকে আমাদের প্রধান প্রতিবেদন, আপনি যেমন বললেন যে আমরা বলেছি যে শুরু থেকেই উত্তাপের আভাস পাওয়া যাচ্ছে এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে তাই হলো। আজকে দিনের শেষ কার্যসূচি ছিল রাষ্ট্রপতির ভাষণ। এটা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে, বছরের প্রথম অধিবেশন এবং নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। এটা আমাদের সংবিধানের বিধান।
তো সেই অনুযায়ী উনি ভাষণ দেওয়ার কথা, এটা পূর্ব নির্ধারিতই ছিল। তো এটা ছিল আজকের দিনের শেষ কর্মসূচি। তো উনি 4টার কিছু আগে, পৌনে 4টার দিকে যখন মানে স্পিকার ঘোষণা করলেন যে এখন রাষ্ট্রপতি ভাষণ দিতে আসবেন, তো এই ঘোষণার সাথে সাথেই কিন্তু বিরোধী দল জামাত এবং এনসিপির সদস্যরা প্রতিবাদ জানাতে শুরু করেন, এবং সবাই দাঁড়িয়ে, বিরোধী দলীয় নেতা বাদে বাকি সবাই দাঁড়িয়ে, এবং তারা প্লেকার্ড নিয়ে গিয়েছেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন, প্লেকার্ড তুলে ধরে এবং নানা ধরনের স্লোগান দিয়েছেন রাষ্ট্রপতির বিরুদ্ধে, স্লোগান দিয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন। তো এর মধ্য দিয়েই রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করেন। যখন তিনি প্রবেশ করেন তখনও বিরোধী দলের সংসদ সদস্যরা নানা স্লোগান দিয়ে প্রতিবাদ জানাচ্ছিল, বিক্ষোভ দেখাচ্ছিলেন। তো এদিকে স্পিকার বারবার তাদেরকে সংসদে শৃঙ্খলা রক্ষা করার আহ্বান জানিয়ে যাচ্ছিলেন, কিন্তু তারা তাদের বিক্ষোভ প্লেকার্ড তুলে ধরে স্লোগান দিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। এই বিক্ষোভের মধ্যেই রাষ্ট্রপতি তার ভাষণ শুরু করেন। যখন রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছিলেন তখনও এখান থেকে বিরোধী দলের সদস্যরা তাদের যে প্রতিবাদ, নানা ধরনের স্লোগান, রাষ্ট্রপতির বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে যাচ্ছিলেন। তো এক পর্যায়ে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি জানান, তিনি সেখানে ঘোষণা দেন যে তারা এটা বয়কট করছেন, এই অধিবেশন বয়কট করছেন। অধিবেশন মানে ওই সময়টুকু তারা বয়কট করেন, এবং এই ঘোষণার পরে উনি দাঁড়িয়ে একটু কথা বলে সবাই, এর মধ্যে এক পর্যায়ে কিন্তু সংসদ সদস্যরা, বিরোধী দলের সংসদ সদস্যরা ওনারা নিজের আসন ছেড়ে বের হয়ে এসে যে রাষ্ট্রপতি যে ডায়াসে বক্তব্য রাখছেন তার অনেকটা কাছাকাছি এসেও অনেকে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তো পরবর্তীতে বিরোধী দলের সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করে চলে যান, এবং এরপর রাষ্ট্রপতি তার ভাষণ শেষ করেন 4:30টার দিকে, এবং এরপর পরই অধিবেশন মুলতবি ঘোষণা করা হয় আগামী রোববার পর্যন্ত। এবার একটু জুলাই সনদ নিয়ে কথা বলতে চাই। দলগুলোতে স্বাক্ষর করেছে, যদিও বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল কিছু কিছু পয়েন্টে। প্রথম অধিবেশনেও এই বিষয়টা নিয়ে আলোচনা হলো। মানে আপনার কি মনে হচ্ছে যে মানে এই সংসদের যতগুলো অধিবেশনগুলো জুড়ে এই বিষয়টা আলোচনায় থাকবে? মানে ওই পুরোপুরি হয়তো জুলাই সনদের বিষয়টা আজকে আসেনি, বাট জুলাই সনদের বিষয়টাই এই অধিবেশন, এই সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের একটা কেন্দ্রেই থাকবে জুলাই জাতীয় সনদের। বিশেষ করে সংবিধান সংক্রান্ত যে প্রস্তাব, 48টা প্রস্তাব জুলাই সনদে ছিল, এগুলোর বাস্তবায়ন। এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব আছে, যেমন হচ্ছে যে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানো, রাষ্ট্রপতির ক্ষমতা কিছু ক্ষেত্রে বাড়ানো, তারপর হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান যেমন পিএসসি, তারপরে হচ্ছে যে সিএজি, এ ধরনের দুদক, এখানে নিয়োগের একটা বিধান জুলাই সনদে বলা হয়েছে, যেটা নিয়ে বিএনপির আপত্তি আছে। কিন্তু জামাত ইসলামী এবং এনসিপি তারা চায় যে জুলাই সনদে যেভাবে আছে হুবহু সেভাবেই বাস্তবায়ন করা হবে। যদিও বিএনপি হচ্ছে আগেই নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল তারা, এবং সনদে রাজনৈতিক দলগুলোর যে মতামত সেখানে লেখা ছিল যে তারা যেভাবে, রাজনৈতিক দলগুলো যেভাবে ভিন্ন মত দিয়েছে সেটা তারা তাদের নির্বাচনী ইশতেহারে রাখবে, এবং ম্যান্ডেট পেলে তারা সেভাবেই এটা বাস্তবায়ন করবে। এখন বিএনপি এই ম্যান্ডেটটা পেয়েছে। আবার অন্যদিকে গণভোট হয়েছে, গণভোটে কিছু ক্ষেত্রে কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল না, গণভোটও হাঁ জয়ী হয়েছে, যার ফলে এখন একটা এক ধরনের পলিটিক্যাল কনফ্লিক্ট তৈরি হচ্ছে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে। যেমন জামাত ইসলামের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে তারা জুলাই সনদ যেভাবে আছে হুবহু সেভাবেই পূর্ণাঙ্গ বাস্তবায়ন চান। তো এর বাইরে আরও বেশ কিছু সংস্কার আছে, যেমন 133টি আইন অধ্যাদেশ আকারে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা হয়েছিল। এর মধ্যেও কিছু কিছু এগুলো সংস্কারের অংশ, অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ নিয়েছিল সংস্কারে তার অংশ এগুলো। তো এগুলোরও কিছু কিছু বিষয়ে বিএনপির আপত্তি আছে, সব না, বেশিরভাগ হয়তো তারা একমত, বাট কিছু জিনিস আপত্তি আছে। তো এগুলো একটা কমিটি করা হয়েছে, বিশেষ কমিটি আজকে গঠন করা হয়েছে, সেই কমিটিতে এই আইনগুলো পর্যালোচনা হবে। এগুলো নিয়েও সংসদে ডিবেট আরও বেশি হবে। আমরা ধারণা করছি যে এই জুলাই সনদ এবং সংস্কার ইস্যুতে এই অধিবেশন শুধু না, এই অধিবেশনের পরের অধিবেশন, তারপরে, মানে যেহেতু সংবিধান সংস্কারের বা সংবিধান সংশোধনের উদ্যোগটা কিন্তু এখনও সংসদে প্লেস হয়নি, এটা হয়তো হবে, সামনে হবে। তো যখনই হবে তখন থেকে এই উত্তাপটা হয়তো আরও বেশি বাড়বে। আমরা তো জানি একটি পরিবর্তিত পরিস্থিতিতে অধিবেশন শুরু হলো, রাজনৈতিক পরিস্থিতিতে অধিবেশন শুরু হলো, এবং প্রথম দিনেই বিরোধী দল মানে তাদের যেটা প্রত্যাশা যে একটা কার্যকর সংসদ হবে, জবাবদিহিমূলক সংসদ হবে। আপনার কি মনে হচ্ছে যে এবার অধিবেশনগুলো কতটা প্রাণবন্ত হবে, কিংবা সংসদ কেমন প্রাণবন্ত থাকবে? এটা আসলে শুরু থেকে এত আগে একটু প্রেডিক্ট করা
কঠিন। তো আমরা আশা করি যে একটা প্রাণবন্ত বা কার্যকর সংসদ যেখানে বিতর্কটা থাকবে। প্রথম আমরা দিনের অধিবেশন দেখে কি এটার আভাস পাওয়া যাচ্ছে কিছু? প্রথম দিনে আসলে তো ওই অর্থে কোনো বিতর্ক হয়নি। প্রথম দিন নরমালি বিতর্ক হয় না। তবে হ্যাঁ, এক ধরনের উম বিতর্ক যে ভালো হবে তার একটা আলামত আমরা কিছুটা দেখতে পেলাম। তো অতীতে আমরা দেখলাম যে সর্বশেষ ৩টা সংসদ এখানে ওই অর্থে আসলে কার্যকর বিরোধী দল ছিল না। তো এবার বিরোধী দলটা বড়। ৬৮ জন জামাতের, এনসিপির আছে ৬ জন, এর বাইরে আরও ৩ জন আছেন, স্বতন্ত্র সংসদ সদস্য আছেন, যদিও তারা বেশিরভাগই বিএনপির রাজনীতি করেন। তো সব মিলিয়ে বিরোধী দলটা যখন বড় হয়, শক্তিশালী থাকে, তখন আসলে সংসদের ডিবেটটা এবং সংসদে কার্যকর ভূমিকা রাখার কথা আমরা যেটা বলি সেটা বেশি হয়। তো এবার যেহেতু একটা বিরোধী দল সংখ্যায় বড়, আমরা আশা করতে পারি যে এবার একটা কার্যকর সংসদ হবে। কিন্তু আসলে কতটুকু কার্যকর হবে সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। যেমন আজকে তারা প্রতিবাদ স্বরূপ ওয়াকআউট করেছেন। এটা তাদের একটা, বলা যায় যে তাদের যে বক্তব্য সে অনুযায়ী এটা তাদের নৈতিক স্ট্যান্ড। তো সামনে আরও অনেক ইস্যু আসবে, মত দ্বিমত থাকবে। ওয়াকআউট এটাও একটা হচ্ছে যে আপনার প্রতিবাদের ভাষা। আমরা দেখি সামনে কি হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে সংবাদ বিশ্লেষণে অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ সহ নানা বিষয়ের সংবাদ বিশ্লেষণ নিয়ে প্রতিদিনই আমরা আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।